ব্রেন ওয়াশ একটি খুব ভালো শব্দ। আর সেইটা যদি হয় এই ফিমুলের শাশুড়ি ফদুওয়ালা দেবীর ক্ষেত্রে, তাহলে তো আরোই কার্যকর। আচ্ছা, কীরকম মানুষ বলুন তো, যখন যে যা বলে সবই শুনে নেয়, সবই বিশ্বাস করে নেয়, মানে নিজের কোনো বিবেচনা বোধটুকু কোথায় ওনার নেই। আবার এই মানুষটি যখন প্রয়োজন হয় তখন একবারে যেয়ে তার পায়ে পড়ে যায়। মানে আজব ধরনের মানুষ, সত্যি কথা। এই সিরিয়ালটিতে অনেক বাড়ি তো দেখলাম ওনার চরিত্রটিকে। আজকের পর্বটিতে দেখুন, এইদিকে পলাশ আর প্রতীক্ষা এসে সমানে হম্বিতম্বি করতে থাকে, বাড়ির ভাগের কথা বলতে থাকে। ফিমুল স্পষ্ট জানিয়ে দেয় সে যেমন করেই এখানে বিয়ে হয়ে আসুক, তার দাদা তাকে জোর করেই চাকরির জন্যই বিয়ে করুক বা সম্পত্তির লোভে যা কিছু ভাবতে পারে, কিন্তু যখন সে এখন এই বাড়ির বউ আর তার স্বামী যখন অসুস্থ, সে কোনোভাবেই এই বাড়ি থেকে যাবে না। আর যদি তার সাথে থাকতে অসুবিধা হয় তাহলে তারাই যেন এখান থেকে চলে যায়। আর বলে বাড়ি ভাগ তো হবেই না, এই বাড়ি এখন তার শাশুড়ির নামে। তার শাশুড়ি যতদিন বেঁচে থাকবে ততদিন এই বাড়ি তারই থাকবে। তারপরে এই বাড়ি 3 ভাগ হবে, কারণ তারা যেমন 2 ভাই আছে তাদের তেমন বোনও আছে। সেই বোন কিন্তু বানের জলে ভেসে আসেনি। এই কথা তার মাও স্পষ্ট করে জানিয়ে দেয় পলাশকে। পলাশের মা আরও বলে, কীরকম ছেলে জন্ম দিয়েছিলাম, মা কখন মরবে, মায়ের মৃত্যু কামনা কেমনভাবে করছে। আগের পর্বে তো আমরা দেখলাম পলাশ সমানেই বলে যাচ্ছে, তুমি তো মারা যাবে, তুমি তো মারা যাবে। প্রতীক্ষা আরও বলে, আমায় কী পাপ করে এই বাড়িতে বিয়ে করেছিলাম, নইলে আমার জীবনটা কত সুন্দর হতো। নেহাত তোমার ছেলেকে ভালোবেসেছিলাম তাই যেতে পারিনি, নইলে বিদেশ থেকে ভালো ভালো ছেলে এসেছিলো। আর সে আমি যদি আজকে বিদেশে বিয়ে করতাম তাহলে তো এতদিনকে বিদেশে পায়ের উপর পা তুলে থাকতে পারতাম। তুমি কি সেই সব কথাগুলো আদৌ মনে রেখেছো? আমার চাকরিটা পর্যন্ত চলে গেছে। তুমি নিজের ছেলের প্রতি, বড় ছেলের প্রতি এতই মায়া, তুমি ছোটো ছেলেকে কার কথা ভাবছো না, ছোটো ছেলের বইয়ের কথাও ভাবছো না। ফিমুল বলে, অনেক হয়েছে, অনেক বলেছ, যা বলে দিয়েছি এটা শেষ কথা। আর একটা কথা, আমার তো অনেক কাজ আছে, আমার স্বামীকে এখন দেখে রাখতে হয়, আমার ঘরের কাজ, তারপর স্কুল আছে। তুমি তো কিছুই করো না, তাই তোমাকে বলছি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, খাবার রেডি করা আছে আর খেতে যাবে, আমার একটু খিদে পেয়েছে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? প্রতীক্ষা তখন বলে যে বাবা, স্বামী সতীগিরি দেখাচ্ছে। তখন এইবার ফিমুল বলে, আমি তো নয় সতী নই, কিন্তু তুমি তো সতী, তাও দেখো তোমাকে কেউ ভালোবাসে না, আমাকেই সবাই ভালোবাসে, জোর করে করে চাকরি দেয়। কী করবে বলো, এগুলো হচ্ছে কপাল। এই কথা শুনে প্রতীক্ষা আরও জ্বলে পুড়ে যায়। তারপরেই প্রতীক্ষা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে আসে। শাশুড়ি মা তখন কোনো একটি কাজে ব্যস্ত থাকে। তখন বলতে থাকে, আমি কি আর সাধ করে জেলে গেছি, আমাকে তো জোর করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, নইলে যেই মা আমাকে এত ভালোবাসতো বিয়ের আগে, সে কী করে এই রকম ধরনের আমার সাথে ব্যবহার করতে পারে। আর একটা কথা আমি বুঝতে পারছি না মা, তোমার কি করে ব্রেন ওয়াশ করলো ও? তুমি জানো তোমার ছেলের কে এত বড় ক্ষতি করেছে, তাকে তুমি মাথায় তুলে নাচছো? আর তুমি একটা কথা ভেবে বলো তো, যে ছেলেটা হাঁটতে পারে না, যে ছেলেটা সিঁড়ি থেকে নামতে পারে না, বাগানে যেতে পারে না, গেলে বসে পড়ে, সে কী করে কিডন্যাপ হয়ে যেতে পারে? আর মাথায় একটা ওইটুকু চোট লাগার জন্য কারো মেমোরি লস হয়ে যেতে পারে? আর তুমি কি ভেবেছো ওই অ্যাক্সিডেন্টটা প্ল্যান করে করানো হয়েছে? তোমার মাথায় কিচ্ছু ঢুকছে না মা। কিন্তু যখন তুমি বুঝতে পারবে তখন তোমার আর কিচ্ছু করার থাকবে না। মা অনেকবার ওদেরকে পিছনে মুখ ঝামটা দিতে থাকে, তার সাথে ফলাশও থাকে। সমানে দুজনে মিলে চোখে চোখে ইশারা করে আর মাকে উত্তেজিত করতে থাকে, মা যাতে ফিমুলের এগেস্টে কথা বলে। মা বলে, তোরা যতই আমাকে বলিস, আমি প্রতিজ্ঞা করেছি তোদের কথা শুনে আর ওই মেয়েটাকে ভুল বুঝবো না। ও অনেক করেছে আমাদের বাড়ির জন্য, তোরা মূল্য দিতে না পারিস, আমি মূল্য দেবো। কিন্তু পলাশ আর প্রতীক্ষা তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা আবার বোঝাতে থাকে। তুমি বুঝতে পারছো মা? জানো ওই ফতদ্রু বলে ছেলেটার কী অবস্থা? ও তো তাকে বলেছে যে আমি চাকরিটা আগে হাসিল করি, তারপর ওকে রাস্তা থেকে সরিয়ে দেবো, তারপর দুজনে মিলে আমরা সংসার করব। আর এই জন্যই তো ফতদ্রুর বাড়িতে একদম পুরো জ্বলে বেগুনে ছাই হয়ে গেছে সংসারটা। ভদ্রদ্রু মায়ের কাছে একদিন নিয়ে যাবো, তারপরে তুমি নিজের চোখে দেখে বিশ্বাস করবে। এইদিকে এত যখন কথাবার্তা হয় তখন উপর থেকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে ফিমুল নেমে আসে। ফিমুল এসে তার মাকে বলে, মা আমার সব কাজ হয়ে গেছে, ওকে সব কিছু রেডি করে দিয়েছে, শুধু দুপুরের খাবারটা তুমি ওকে খাইয়ে দিও। এই কথা শোনার পরে শাশুড়ি পুরো বদলে যায়, অন্যরকম সুরে বলতে থাকে, বৌমা তোমার স্বামীর অত অসুস্থ, তুমি কেন অত স্কুল করছো গো? তুমি পারো না এখন কদিন স্বামীর সেবা করতে? পুরো একদম অন্য সুরে কথা বলে। আবার বলে যে হেডমাস্টারমশাই খুব ভালো, তুমি তাকে বলো যে আমার স্বামী অসুস্থ, এখন কদিন আমি স্কুলে যেতে পারবো না। ফিমুল পরিষ্কার জানিয়ে দেয় যে সে স্কুলে যাবে, কারণ সে এখন নতুন চাকরিতে জয়েন করেছে, স্কুল ছুটি হলে তার চলবে না। আর এই কথাও বলে যে বুঝতে পারছি এর মধ্যেই তোমার ব্রেন ওয়াশ করে ফেললো। ফিমুলের শাশুড়ি বলে, ব্রেন ওয়াশ কিছু নয়, আমি যেটা বলছি সেটাই তুমি করবে। এইদিকে এইরকমভাবে পর্বটি যাওয়ার পরে ফুজুরিতা, ফিরসা এবং ফিমুল তিনজনে মিলে রাস্তায় দাঁড়িয়ে থাকে, ফিপাসার জন্য ওয়েট করতে থাকে, কারণ ফিপাসার আজকে কোর্টের শেষ কাজ তার স্বামীর সাথে ডিভোর্সের জন্য, আর সেই জন্যই তারা সেখানে তার জন্য ওয়েট করতে থাকে। নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে মেয়েদের প্রত্যেকটি জীবন সম্পর্কে, ফিমুল, ফিপাসা, ফুজুরিতা সবার জীবন সম্পর্কে। তারপরেই ফিপাসা এসে হাজির হয়। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্বটি।